Very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 247. আমরা কি পড়ছি স্যার? আমরা WBCS 2024, হ্যাঁ স্যার 2024 এর পরীক্ষা হয়নি না স্যার, আপনি প্রত্যেকদিন মনে করিয়ে দেন একদম। তো 2024, 2025 এবং 2026 তোমরা যারা WBCS এর পরীক্ষা দেবে, সিভিল সার্ভিসের প্রিপারেশন করছো, WBCS, UPSC বা আদার্স পাবলিক সার্ভিস কমিশন, যেখানে ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এবং ইন্ডিয়ান ইকোনমি স্যার প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে একদম। তো বিষয় হচ্ছে কমপ্লিট 4টে সাবজেক্টের প্রিপারেশন তোমরা এখান থেকে করতে পারবে, কেমন একদম। তো বিষয় হচ্ছে সিভিল সার্ভিসের জন্য তো স্পেশালি ক্লাস এটা। তো আমরা ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশনের কমপ্লিট কভারেজ নেব বলেছি এই চ্যানেলে ছোট ছোট ক্লাসের মধ্যে দিয়ে। তো অলরেডি আমরা দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফলোড বাই এম লক্ষ্মীকান্ত বুক কমপ্লিট করিয়েছি। তোমাদের 5টা ছোট ছোট পার্টে ক্লাসটা দেখবে, বেটার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এবং তারপরে আমি প্রিয়াম্বেল তোমাদের পড়িয়েছি। এবং আজকে যেটা পড়ানো শুরু করেছি, আগের দিনও পড়িয়েছি, ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস এর কমপ্লিট আমরা বলেছি কভারেজ নেব, আমি তোমাদের এখানে পড়াবো। তো ফান্ডামেন্টাল রাইটস আগের দিন আমরা দেখেছিলাম ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, আগের দিন আমরা দেখেছিলাম স্যার আর্টিকেল 12, আর্টিকেল 13। আজকে স্যার আমরা রাইট টু ইকুয়ালিটি থেকে পড়া শুরু করবো, কেমন একদম বোঝাতে পারলাম না পারলাম? হ্যাঁ স্যার। তো বিষয় হচ্ছে বিফোর উই স্টার্ট দিস লেকচার আমি আরেকবার বলে নিই, যে সমস্ত স্টুডেন্ট নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে রাখবে। এবং যদি মনে করো যে নিজেদের সিভিল সার্ভিসের জার্নি আমার সঙ্গে করবে, প্রিপারেশন জার্নি, তাহলে কিউআর কোড স্ক্যান করে নেবে, সরাসরি জয়েন করে নেবে। এবং ফ্রি ক্লাস, পেড ক্লাস, সমস্ত ক্লাসের নোটিফিকেশনের জন্য, কেমন একদম। This is me, Shomil Goswami, educator of Civil Service 247. I taught thousands of students like you past few years, civil service examination and others competitive exam battlefield. So, my friend, let's start today's topic. আমার যেটা পড়ানো সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা সেটা হলো স্যার লার্নিং গোলস, কমপ্লিট সাবজেক্টের আন্ডারস্ট্যান্ডিং, বেসিক টু অ্যাডভান্স। বুঝতে পারলাম না পারলাম না? তো আমরা ফান্ডামেন্টাল রাইটস স্যার পড়তে শুরু করেছিলাম, হ্যাঁ স্যার। তো ফান্ডামেন্টাল রাইটস আমরা আগের দিন পড়েছি, ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন, ইভলিউশন অফ ফান্ডামেন্টাল রাইটস, ম্যাগনা কার্টা 1215, সাইন্ড হয় কার মধ্যে স্যার? রাজা জন এবং তার প্রজাদের মধ্যে, ইংল্যান্ডের একদম। তো তারপর আমরা দেখেছি ফান্ডামেন্টাল রাইটস স্যার ইন্ডিয়াতে কোথায় রয়েছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে রয়েছে স্যার একদম। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যদি আমরা দেখি তাহলে ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখতে পাবো, জাস্ট মিনিট আমি ইনটা একটু নিয়ে নিই। তো ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখতে পাবো স্যার কোথায়? ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখতে পাবো পার্ট 3-তে, হ্যাঁ স্যার। খাতা পেন নাও, বলছি খাতা পেন নাও আর লিখতে শুরু করো, হ্যাঁ স্যার। না হলে না হলে কোনো লাভ নেই না স্যার। তো ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখতে পাবো পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 12 টু আর্টিকেল 35, হ্যাঁ স্যার। তো আগের দিন আমরা আর্টিকেল 12-এ দেখেছি ডেফিনেশন অফ স্টেট, আর্টিকেল 12-এ কোনো রাইট নেই স্যার, না। আর্টিকেল 13-এ আমরা দেখেছি স্যার নেগেটিভ ডেফিনেশন অফ ল। ল বলতে কি বোঝানো হয়, বোঝাতে পারলাম একদম। আজকে যেখান থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব সেটা হচ্ছে স্যার, আজকে যেখান থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব সেটা হলো স্যার রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 টু আর্টিকেল 18। কিন্তু রাইট টু ইকুয়ালিটি আমি তোমাদের একটা ক্লাসে পুরো আর্টিকেল 14 থেকে 18 অব্দি পড়াতে পারবো না, না স্যার। কেন পারবেন না? কারণ স্যার সম্ভব না, না। তো আজকে আমরা কমপ্লিট রাইট টু ইকুয়ালিটির আর্টিকেল 14-কে দেখবো, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল কাকে বলে, রুল অফ ল কি, বোঝাতে পারলাম? অতএব আর্টিকেল 14-এর টোটাল ডিএনএ, হ্যাঁ স্যার। তো এরপরে এরপরে আমরা আর্টিকেল 15 পড়বো স্যার, হ্যাঁ স্যার। 40 মিনিটে পড়িয়ে দিন স্যার গোটা ফান্ডামেন্টাল রাইট, সম্ভব না, শোনো। তো বিষয় হচ্ছে আর্টিকেল 14 থেকে ইন ডিটেল আমার যেটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা সেটা হচ্ছে আর্টিকেল 14 থেকে যদি এরপরে যে কোনো পরীক্ষায় তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করুক, তো ইউ আর অল এবল টু আনসার দোজ কোশ্চেন, হ্যাঁ স্যার। তো রাইট টু ইকুয়ালিটি যদি আমরা দেখি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় কোথায় দেখতে পাবো স্যার? কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 14-এ দেখতে পাবো, হ্যাঁ। আর্টিকেল 12-এ আমি আগের দিনই তোমাদের পড়িয়েছি, আর্টিকেল 12-এ কোনো রাইট নেই। আর্টিকেল 12-এ রয়েছে ডেফিনেশন অফ স্টেট, 13-এ রয়েছে নেগেটিভ ডেফিনেশন অফ ল। রাইট শুরু হচ্ছে আর্টিকেল 14 থেকে, হ্যাঁ স্যার। তো আর্টিকেল 14 থেকে যদি আমরা দেখি রাইট ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 15-এ আমরা দেখব নো ডিসক্রিমিনেশন, যেখানে বলা হচ্ছে অন দ্য গ্রাউন্ডস অফ রেস, কাস্ট, রিলিজিয়ন, সেক্স, প্লেস অফ বার্থে কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না স্টেট। আর্টিকেল 16-এ আমরা দেখব রাইট টু ইকুয়াল পাবলিক এমপ্লয়মেন্ট। আর্টিকেল 17-এ আমরা দেখব অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি
এবং আর্টিকেল 18-এ আমরা দেখবো অ্যাবলিশন অফ টাইটেল। তো আর্টিকেল 14 থেকে 18 অব্দি যতগুলো আর্টিকেল তুমি দেখবে প্রত্যেকটা হলো সাম্যের অধিকার, বুঝতে পারলাম, সমতার অধিকার। কারণ প্রিয়াম্বেল পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে প্রিয়াম্বেল কি স্যার, অ্যান অবজেক্টিভ রেজুলেশন অ্যান্ড এসেন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো প্রিয়াম্বলে কি বলা রয়েছে? প্রিয়াম্বেলে বলা রয়েছে স্যার ইকুয়াল স্ট্যাটাস অফ অপরচুনিটি। সো ইকুয়াল স্ট্যাটাস অফ অপরচুনিটি যদি দিতে হয় তাহলে ইকুয়ালিটিকে এনশিওর করতে হবে। ইকুয়ালিটিকে কোথায় এনশিওর করা হয়েছে স্যার? পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 14 to 18। তার মধ্যে আজকে আমরা আর্টিকেল 14 পড়বো। পিকচার গেটিং ক্লিয়ার অর নট? প্রত্যেকে পড়ার জন্য রেডি? একদম স্যার। এইবার খাতা পেন নাও, নোটস তৈরি করো, না হলে স্যার ক্লাস দেখার কোনো মানে নেই, কেমন? হ্যাঁ স্যার, একদম। শোনো, তো আর্টিকেল 14 যদি আমরা দেখি, তো আর্টিকেল 14-এ আমরা দেখবো স্যার, আর্টিকেল 14 একবার পড়ে দিই, কেমন? একদম। তো আর্টিকেল 14-এ বলা হচ্ছে দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন। ওয়ার্ড খেয়াল করো, এখানে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে যে আর্টিকেল 14 আর অ্যাপ্লিকেবল ফর সিটিজেন, অনলি সিটিজেন অফ ইন্ডিয়া, অর নন সিটিজেন অফ ইন্ডিয়া। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো আনসার হবে সিটিজেন এবং নন সিটিজেন বোথ। বোঝাতে পারলাম? রাইটস যদি তোমরা দেখো, কিছু রাইটস একমাত্র সিটিজেনের থাকে, সিটিজেনের থাকে, হ্যাঁ স্যার, সেই দেশের যে নাগরিক তার থাকে। আর একটা কিছু রাইটস, স্যার, কিছু কিছু রাইট থাকে যেগুলো সিটিজেন এবং নন সিটিজেন। বুঝতে পারলাম? নন সিটিজেন মানে স্যার এনি পার্সন সেই রাইট ভোগ করে। তো রাইট, ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 14, ফান্ডামেন্টাল রাইট, সাম কাইন্ড অফ রাইট, যেটা এনি পার্সন। বোঝাতে পারলাম না পারলাম না? তো অ্যানাদার এমসিকিউ প্রিলিমস এর পরীক্ষায় কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবে, বোঝাতে পারলাম না পারলাম না, ভুল হয় না, কেমন? একদম। তো স্টেট কোনো মতেই ডিনাই করতে পারবে না এনি পার্সন কি। আর্টিকেল 14-এ দুটো কম্পোনেন্ট দেখতে পাবে, হ্যাঁ স্যার, আর্টিকেল 14-এ দুটো কম্পোনেন্ট দেখতে পাবে। কি কি স্যার দুটো কম্পোনেন্ট? একটা কম্পোনেন্ট হচ্ছে স্যার ইকুয়ালিটি বিফোর ল, একটা হচ্ছে স্যার ইকুয়ালিটি বিফোর ল। হ্যাঁ স্যার, আমি প্রত্যেকটা আজকে পড়িয়ে দেবো। হোয়াট ইজ ইকুয়ালিটি বিফোর ল, হোয়াট ইজ ইকুয়াল প্রোটেকশন অফ ল। আর একটা দেখতে পাবে স্যার ইকুয়াল প্রোটেকশন অফ ল। হ্যাঁ স্যার। তো ইকুয়াল প্রোটেকশন অফ ল, তো ইকুয়াল প্রোটেকশন অফ ল তোমরা দেখতে পাবে দুটো। আর্টিকেল 14 কে যদি তুমি দেখো তাহলে দুটো কম্পোনেন্টে আর্টিকেল 14 তৈরি। একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আর একটা হচ্ছে স্যার ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো আজকে আমরা দেখবো হোয়াট ইজ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। একদম ঠিক কি ঠিক না? হ্যাঁ স্যার, কমপ্লিট দেখবো স্যার। তো প্রথমে বলি, ফান্ডামেন্টাল যেটা প্রিন্সিপাল রাইট টু ইকুয়ালিটি সেটা রয়েছে মেনলি আর্টিকেল 14 to 18, আমি তোমাদের বলে দিয়েছি। অল ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন, একদম। তো আর্টিকেল 14-এ যেখানে বলা হচ্ছে যে আর্টিকেল 14-এর দুটো কম্পোনেন্ট আমি তোমাদের বলেছি, একটা ইকুয়ালিটি বিফোর ল, একটা ইকুয়াল প্রোটেকশন অফ ল। হ্যাঁ স্যার, বলুন কোনটা ইকুয়ালিটি বিফোর ল? দেখো, ইকুয়ালিটি বিফোর ল যদি তুমি দেখো, ইকুয়ালিটি বিফোর ল এর যেটা মূল বক্তব্য, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, কেমন? জাস্ট মিনিট, আমি একটু কালিটা চেঞ্জ করে দিই। বল হ্যাঁ স্যার, চেঞ্জ করে দিই। শোনো, ইকুয়ালিটি বিফোর ল এ যদি তুমি দেখো, ইকুয়ালিটি বিফোর ল মানে প্রত্যেকটা ব্যক্তি আইনের চোখে সমান। ইকুয়ালিটি বিফোর ল এর অর্থ হচ্ছে স্যার প্রত্যেকটা ব্যক্তি আইনের চোখে সমান। হ্যাঁ স্যার। তো রেস, হ্যাঁ স্যার, বলছি রেস, কাস্ট, প্লেস অফ বার্থ, সেক্স মানে জেন্ডার, এইসবের ভিত্তিতে এবং কোনো সোশ্যাল স্ট্যাটাস, তার সোশ্যাল স্ট্যাটাস যাই হোক না কেন, বুঝতে পারলাম? ইকুয়ালিটি বিফোর ল এর অর্থ হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ। তো সোসাইটিতে কোনো স্পেশাল প্রিভিলেজ থাকবে না, না স্যার, ইন ফেভার অফ এনি পার্সন। এবং দ্য ইকুয়াল সাবজেকশন অফ অল পার্সন টু দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড। তো আইনের চোখে প্রত্যেকে সমান, জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক স্ট্যাটাস তার কি রয়েছে এসব দেখে লাভ নেই, প্রত্যেকে আইনের চোখে সমান, ইকুয়ালিটি বিফোর ল। তো ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল দুটো আলাদা জিনিস। হ্যাঁ স্যার, ইকুয়ালিটি বিফোর ল হলো স্যার এবি ডাইসি। এবি ডাইসি হলেন স্যার ব্রিটিশ পলিটিক্যাল থিঙ্কার। তো এবি ডাইসির যে রুল অফ ল এর ধারণা রয়েছে, সেই রুল অফ ল এর যে ডক্ট্রাইন রয়েছে তার মধ্যে একটা হলো স্যার ইকুয়ালিটি বিফোর ল। তো ইকুয়ালিটি বিফোর ল কোথায় রয়েছে স্যার? কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 14-এ। ইকুয়ালিটি বিফোর ল এর অর্থ হলো এভরি পার্সন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল।
এভরি পার্সন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল। তার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তার সামাজিক স্ট্যাটাস নির্বিশেষে, সোশ্যাল স্ট্যাটাস নির্বিশেষে কিচ্ছু ডিপেন্ড করে না। তো আইনের চোখে প্রধানমন্ত্রীও যা, আইনের চোখে তুমিও তাই। হ্যাঁ স্যার। ওকে। ইকুয়ালিটি বিফোর ল ভেরি ইজি কনসেপ্ট, এটা প্রত্যেকেরই ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ স্যার। নেক্সট যেটা রয়েছে সেটা হলো স্যার ইকুয়াল প্রোটেকশন অফ ল। সো ইকুয়াল প্রোটেকশন অফ ল যদি তুমি দেখো, তো ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা স্যার আমেরিকান কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করা হয়েছে, ইকুয়াল প্রোটেকশন অফ ল। তোমরা যেখানে দেখলে ইকুয়ালিটি বিফোর ল, যেটা ইউকে এর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। ইউকে তে তোমরা দেখবে এভি ডাইসি, ব্রিটিশ পলিটিক্যাল থিঙ্কার, তার রুল অফ ল থেকে ইকুয়ালিটি বিফোর ল। আর আমেরিকান কনস্টিটিউশনের ধারণা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল এর মূল বক্তব্য হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার দ্য ইকুয়াল সার্কামস্টান্সেস। হ্যাঁ স্যার। বলছি ইকুয়ালিটি বিফোর ল এর অর্থ ছিল এভরি পার্সন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল। বোঝাতে পারলাম না পারলাম না? আর ইকুয়াল প্রোটেকশন ল এ বলা হচ্ছে ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার দ্য ইকুয়াল সার্কামস্টান্সেস। সমান পরিস্থিতিতে আইনের দ্বারা সমান ট্রিট করা। হ্যাঁ স্যার। বুঝলাম না, বুঝলে না? না স্যার। একটা ছবি দেখো, ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল মানে মাঠে স্যার খেলা হচ্ছে, প্লে গ্রাউন্ডে। হ্যাঁ স্যার। প্লেয়াররা খেলছে স্যার, খুব ভালো লাগছে দেখতে। দেখো এখানে এ ব্যক্তির হাইট কত, এর স্যার হাইট অনেক বেশি, এ পার্সন এ, এটা হলো পার্সন বি, আর এটা হলো স্যার পার্সন সি। আমি কালিটা একটু চেঞ্জ করে নিই, কেমন? একদম। হ্যাঁ স্যার, কালিটা একটু চেঞ্জ করে নিন। দেখো শোনো, ভিজিবল হবে একদম। দেখো এটা হলো স্যার পার্সন এ। তো জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, স্লাইডটা গেল কোথায়? জাস্ট আ মিনিট। পিকচারটা দেখো, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার। পিকচারে, পিকচারটা দেখো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট সেকেন্ড। তো এখানে দেখতে পাচ্ছ এটা পার্সন এ। পার্সন এর স্যার হাইট বেশি। হ্যাঁ স্যার। তো পার্সন এ এমনি খেলা দেখতে পাচ্ছে, পাচ্ছে তো? হ্যাঁ স্যার। পার্সন বি এর হাইট পার্সন এর থেকে কম, স্মলার দেন পার্সন এ। পার্সন সি স্যার পার্সন বি এর থেকে হাইটে কম। কিন্তু দেখো প্রত্যেককে একটা করে বক্স দেওয়া হয়েছে। বোঝাতে পারলাম? এটা হলো ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে প্রত্যেকে সমান, কোনো অসুবিধা নেই। তার উচ্চতা যাই হোক, কোনো ম্যাটার করে না। ইকুয়াল প্রোটেকশন অফ ল এর ক্ষেত্রে দেখেছো পার্সন এ এর হাইট বেশি। হ্যাঁ স্যার। তো পার্সন এ কে কোনো সাপোর্ট বক্স দেওয়া হয়নি নিচে, না স্যার। পার্সন বি কে, পার্সন বি এর হাইট পার্সন এর থেকে কম, তো তাকে একটা বক্স দেওয়া হয়েছে, দেখেছো? পার্সন সি স্যার সব থেকে স্মলার দেন পার্সন এ এন্ড বি, তো পার্সন সি কে দুটো বক্স দেওয়া হয়েছে, দেখেছো না দেখোনি? তো এখান থেকেই যে কনসেপ্ট ডিরাইভ করে রিজার্ভেশনের কনসেপ্ট। তো আর্টিকেল 15-এ যেখানে বলা হচ্ছে দ্য স্টেট শ্যাল নট ডিনাই এনি পার্সন অন দ্য গ্রাউন্ডস অফ রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ অর এনি অফ দেম। যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থাকে খুলে দেখো, স্ক্রিনশট থাকলে, বা লক্ষ্মীকান্তের বই থেকে। ওকে স্যার। তো এখানে বলা হচ্ছে যে স্টেট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকম ডিসক্রিমিনেশন করবে না। তো ডিসক্রিমিনেশন এখানে করছে না, তার হাইট যাই হোক, স্টেট ইকুয়াল ট্রিট করছে, করছে না? করছে না, একদম স্যার। কিন্তু ইকুয়াল প্রোটেকশনের ক্ষেত্রে, ইকুয়াল প্রোটেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে ইকুয়ালি ট্রিটেড ইকুয়াল সার্কামস্টান্সেসে বাই দ্য ল। তো এক্ষেত্রে তোমরা যদি দেখো সমাজের যারা স্যার, আমাদের দেশে যখন স্যার ইন্ডিয়া ওয়েন গট ইন্ডিপেন্ডেন্ট, তো সেই সময় ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের যে লড়াই ছিল, দ্য স্ট্রাগল, ফ্রিডম স্ট্রাগল, সেখানে সমাজের উচ্চবিত্ত শ্রেণী থেকে সমাজের নিম্নবিত্ত শ্রেণী, কৃষক, মহিলা, প্রত্যেক স্তরের মানুষের যোগদান ছিল। ঠিক কি ঠিক না? একদম। সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, একদম। তো যখন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যখন তৈরি হয়, ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয়, তো তাদের প্রত্যেকের ইচ্ছা কিন্তু এর মধ্যে প্রতিফলিত ছিল। ঠিক কি ঠিক না? আর আমাদের প্রিয়াম্বেলে কি বলা হয়েছে? প্রিয়াম্বেলে বলা হয়েছে ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। তো ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি তো লিখলে হবে না, দিতে হবে। তো কিভাবে দিতে হবে? দিতে হবে ইকুয়াল প্রোটেকশন বাই ল। কিভাবে দিতে হবে স্যার? ইকুয়াল প্রোটেকশন বাই ল। তো যারা স্যার পিছিয়ে পড়া শ্রেণী, এসটি, এসসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তো তাদেরকে কি করা হবে স্যার? তাদেরকে সেম লেভেল প্লেইং ফিল্ডে আনার জন্য জেনারেল কাস্ট বা হায়ার কাস্টের সঙ্গে
তারা যাতে সামঞ্জস্য বিধান করতে পারে, সমাজের প্রত্যেকটা স্তরে যাতে প্রকৃত ইকুয়ালিটিকে এনশিওর করা যায়। যে কারণে দ্য ফেমাস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকুয়াল প্রোটেকশন অফ ল, আমেরিকান ল কনসেপ্ট অ্যাডাপ্ট করে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায়। বোঝাতে পারলাম না পারলাম না? কারণ ইন্ডিয়া যখন স্যার ইন্ডিপেন্ডেন্ট হয়, যখন কনস্টিটিউশন তৈরি হচ্ছে, তখন ইন্ডিয়াতে স্যার হেভি ডিসক্রিমিনেশন ছিল ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। তো যে কারণে কনস্টিটিউশন মেকারসদের একটা উদ্দেশ্য ছিল যে যাই হোক সমাজে ইকুয়ালিটিকে এনশিওর করতে হবে। তো ইকুয়ালিটি বিফোর ল এর মাধ্যমে একদিকে ইকুয়ালিটি এনশিওর করা হয়েছে, এভরি পার্সন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল, তার সামাজিক স্ট্যাটাস যাই হোক, তার রেস, কাস্ট, জাতি, বর্ণ, ধর্ম যাই হোক। ঠিক অন্যদিকে যারা, যে সমস্ত শ্রেণী সমাজের পিছিয়ে ছিল সেই সময়, তারা যাতে স্যার সেম লেভেল প্লেইং ফিল্ডে আনা যায়। তো যে কারণে ইকুয়াল প্রোটেকশন অফ ল, এবং যে কারণে আর্টিকেল 15-এ তোমরা দেখতে পাবে স্যার রিজার্ভেশন। রিজার্ভেশন কোথায় দেওয়া হয়েছে স্যার? রিজার্ভেশন দেওয়া হয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশনে। আর্টিকেল 16 যেখানে বলা হচ্ছে রাইট টু ইকুয়াল পাবলিক এমপ্লয়মেন্ট, সেখানেই আর্টিকেল 16-এ বলা হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্ট, মানে সরকারি চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া হবে। তো কিসের জন্য স্যার? এটা এই কারণেই দেওয়া, সেম লেভেল প্লেইং ফিল্ডকে এনশিওর করার জন্য। বোঝাতে পারলাম না পারলাম না? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? তো আর্টিকেল 14 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, যেখানে আমরা মেনলি দুটো কম্পোনেন্ট দেখতে পাবো। একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, এভরি পার্সন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল, এভি ডাইসি, ব্রিটিশ পলিটিক্যাল থিঙ্কার। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন থেকে নেওয়া যে কনসেপ্ট, সেটা হলো স্যার ইকুয়াল প্রোটেকশন অফ ল। কেন? ইকুয়াল প্রোটেকশন অফ ল এর যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে স্যার সেম লেভেল প্লেইং ফিল্ডকে এনশিওর করা, ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া আন্ডার দ্য ইকুয়াল সার্কামস্টান্সেস। বোঝাতে পারলাম? একদম। হ্যাঁ স্যার। তো দ্য সিমিলার অ্যাপ্লিকেশন অফ সেম ল টু অল পার্সন হু আর সিমিলার সিমিলার সিচুয়েটেড। তো তোমাদের অনেক সময় দেখেছো যে স্যার জুভেইনাল ল ভারতবর্ষে যেটা রয়েছে, তো যে সমস্ত প্রাপ্তবয়স্ক নয় তাদের দ্বারা যদি কোনো ক্রিমিনাল অফেন্স ঘটে, তো তাদের ট্রায়াল স্যার জেনারেল সিআরপিসি বা নতুন আইন অনুসারে হবে না, তাদের জন্য স্যার জুভেনাল ল রয়েছে, আলাদা ল রয়েছে। একটা ব্যক্তি প্রাপ্তবয়স্ক, তার মার্ডার করা, এবং একজন বাচ্চা ছেলে গান নিয়ে খেলতে খেলতে তার দ্বারা একটা ক্রাইম হওয়া, দুটো আলাদা জিনিস, আলাদা সার্কামস্টান্সেস। তো তাদের বিচারও স্যার আলাদা সার্কামস্টান্সেসে হবে, আলাদা লতে হবে। আমি, তুমি সাধারণ মানুষ যদি ধরো একটা ফাইন করি, কোনো একটা, ধরো ফাইন আমাদের দেওয়া হলো 100 টাকা, তো আমাদেরকে স্যার 100 টাকা ফাইন করা ঠিক আছে। তো যার ধরো ইয়ারলি ইনকাম 50 লাখ অ্যাবাভ, বা 1 CR অ্যাবাভ, বা 10 CR অ্যাবাভ, বা 1000 CR, তাকে তো 100 টাকা ফাইন করলে হবে না, তার ফাইন জেনারেলি ইনক্রিজ হবে। আবার তাকে, যার ইয়ারলি ইনকাম 1000 কোটি টাকা, তাকে যদি স্যার 10,000 ফাইন করে, আর যদি যার ইনকাম মাসে স্যার বছরে 36,000 টাকা, তাকে যদি সরকার 10,000 ফাইন করে, তাহলে দুটো কিন্তু এক জিনিস নয়। বোঝাতে পারলাম? তাহলে ইকুয়ালিটিকে এনশিওর করা যাবে না। বোঝাতে পারলাম না পারলাম না? সো ইকুয়ালিটি বিফোর, ইকুয়াল প্রোটেকশন অফ ল সবসময় মনে রাখবে কিসের জন্য? ইকুয়াল প্রোটেকশন অফ ল দেওয়া হয়েছে ইকুয়াল সার্কামস্টান্সেসে ইকুয়ালি ট্রিট করার জন্য বাই ল। বোঝাতে পারলাম না পারলাম না? একদম পিকচার গেটিং ক্লিয়ার? সো আর্টিকেল 14 নিয়ে কোনো ডাউট নেই? না স্যার। এইবার আমরা দেখে নেব হোয়াট ইজ রুল অফ ল। রুল অফ ল, তোমরা যদি দেখো রুল অফ ল এ তিনটে কম্পোনেন্ট দেখতে পাবে, বেসিক্যালি 3 কম্পোনেন্টস। আমি বলেছিলাম আজকে আর্টিকেল 14 এর স্যার ডিএনএ একদম। তো আর্টিকেল 14 থেকে যদি ইন ফিউচার কোনো কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে, তোমাদের কিন্তু স্যার অসুবিধা হবে না। বোঝাতে পারলাম না পারলাম না? একদম না একদম না? দ্য রুল অফ লটা বলে দিই। রুল অফ ল হলো স্যার এভি ডাইসির। রুল অফ ল এ তিনটে জিনিস দেখতে পাবে। কি দেখতে পাবে? সবার আগে দেখতে পাবে স্যার সুপ্রিমেসি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। হ্যাঁ স্যার। তো মেনলি হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন। ভারতে সুপ্রিমেসি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, ভারতে সুপ্রিমেসি অফ ল রয়েছে একদম। দ্য প্রিন্সিপাল কি করে? প্রিন্সিপাল বলে যে ল শুড বি দ্য সুপ্রিম অথরিটি অফ দ্য ল্যান্ড। বোঝাতে পারলাম না পারলাম না? তো তুমি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হও, কোনো অসুবিধা নেই। তুমি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হও, কোনো অসুবিধা নেই। তুমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হও, কোনো অসুবিধা নেই। ইউ আর অল আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বোঝাতে পারলাম না পারলাম না? তো তোমাদের সবার উপরে কে রয়েছে স্যার? সবার উপরে রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া।
তো এটা হলো স্যার সুপ্রিমেসি অফ দ্য ল। তো রুল অফ ল এর তিনটে কম্পোনেন্ট, থ্রি বেসিক প্রিন্সিপাল রুল অফ ল। নাম্বার ওয়ান সুপ্রিমেসি অফ ল, নাম্বার টু ইকুয়ালিটি বিফোর ল, নাম্বার থ্রি লিগাল স্পিরিট অফ প্রিডমিনেন্স। তিনটের মধ্যে নাম্বার ওয়ান সুপ্রিমেসি অফ ল ইন্ডিয়াতেও রয়েছে স্যার, কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। নাম্বার টু এভরি পার্সন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল, ইকুয়ালিটি বিফোর ল, এটাও ইন্ডিয়াতে রয়েছে স্যার। কিন্তু নাম্বার থ্রি লিগাল স্পিরিট অফ প্রিডমিনেন্স নেই স্যার। ওকে, দেখে নাও একদম। তো কি কি রয়েছে একটুখানি দেখে নাও। হ্যাঁ স্যার, ইকুয়ালিটি, রুল অফ ল ক্লিয়ার, এভিডাইসির থ্রি বেসিক প্রিন্সিপাল, নাম্বার ওয়ান সুপ্রিমেসি অফ ল, একদম কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। নেক্সট হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। দিস প্রিন্সিপাল কি করে স্যার? এটা বলছে তার রিগার্ডলেস তার সোশ্যাল স্ট্যান্ডিং যাই হোক, এভরি পার্সন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল, প্রত্যেকে আইনের চোখে সমান। দেখেছো ল লেডি যিনি থাকে কোর্টে, স্যার চোখে কালো কাপড় বেঁধে থাকে, বল হ্যাঁ স্যার সিনেমা দেখেছি আন্দা কানুন। না স্যার, কালো কাপড় কেন বেঁধে থাকে? কারণ হচ্ছে এভরি পার্সন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল। ওকে স্যার, আজকের পড়ার ভুল হবে না। না স্যার, ভাবতাম স্যার সিনেমার জন্য থাকে। না না, শোনো। ওকে, predominance of legal spirit. What is predominance of legal spirit? The principle emphasize that court should be independent and impartial in their administration of justice. তো দেখা যাচ্ছে আমি তোমাদের ফান্ডামেন্টাল রাইটস পড়াতে গিয়ে বলেছিলাম, মনে করে দেখো, বলছি ফান্ডামেন্টাল রাইটস পড়াতে গিয়ে বলেছিলাম, কি বলেছিলেন স্যার? ফান্ডামেন্টাল রাইটস পড়াতে গিয়ে বলেছিলাম ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইটস এর, যে স্যার, ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। ঠিক কি ঠিক না? একদম। ফান্ডামেন্টাল রাইটস আর দোজ বেসিক রাইটস হুইচ আর গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি, আদালত দ্বারা বলবৎযোগ্য। তো তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়, তুমি সুপ্রিম কোর্টে যাবে আর্টিকেল 32 অনুসারে। একদম স্যার। তো এখানে সেটাই বলছে যে কনস্টিটিউশন অফ ল অফ দ্য ল্যান্ড নয়, ল অফ দ্য ল্যান্ড মানে সেই দেশের কনস্টিটিউশন, সেটা নয়। সেখানকার যে জুডিশিয়ারি, জুডিশিয়ারি মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন থাকবে, হ্যাঁ স্যার, এবং ইম্পার্শিয়াল থাকবে। বোঝাতে পারলাম? টু টেক দেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিস। তো যদি দেখা যায় কোনো কারণে বাই দ্য এক্সিকিউটিভ, বাই দ্য লেজিসলেটিভ, দ্য থ্রি পার্ট অফ গভর্নমেন্ট, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, তো সামহাও এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ, শাসন বিভাগ এবং আইন বিভাগ, যদি কোনো ক্রমে মানুষের ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করে, তাহলে অ্যাকর্ডিং টু রুল অফ ল, ব্রিটিশ পলিটিক্যাল থিঙ্কার এভিডাইসির মত অনুসারে বলছে জুডিশিয়ারি রয়েছে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট এবং ইম্পার্শিয়াল ভাবে কাজ করবে টু প্রোটেক্ট হিউম্যান রাইট। বোঝাতে পারলাম না? পারলাম না? টু প্রোটেক্ট হিউম্যান রাইটস, তো মানুষের অধিকারকে রক্ষা করার জন্য জুডিশিয়ারি কাজ করবে। এটা হলো স্যার প্রিডমিনেন্স অফ দ্য লিগাল স্পিরিট। তো পিকচার গেটিং ক্লিয়ার অর নট? তো আর্টিকেল 14, আমি আগের দিন তোমাদের ফান্ডামেন্টাল রাইটস পড়িয়েছিলাম, আমি 5 মিনিটের একটা ব্রেক, কুইক রিক্যাপ তোমাদের পড়িয়ে দেবো। তার আগে আমি একটু বলে নিই, প্রত্যেকটা রাইটস এর তোমরা জানো তো কোনো রাইটস অ্যাবসোলিউট নয়। বোঝাতে পারলাম না? পারলাম না? কেন স্যার? তুমি একদিকে দেখবে আর্টিকেল 15 যেখানে বলা হচ্ছে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট, সেখানেই বলা হচ্ছে রিজার্ভেশন। আর্টিকেল 19 যেখানে বলা হচ্ছে রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তোমার বাক স্বাধীনতা রয়েছে, ইউ ক্যান এক্সপ্রেস ইউর ভিউজ বাই রিটেন, বাই ওরাল, বাই লিথোগ্রাফি, বাই পেন্টিং, বাই প্রিন্টিং, এনি আদার ওয়ে, কোনো অসুবিধা নেই। বাট তোমার ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দ্বারা যদি কোনো ক্রমে পাবলিক অর্ডার, একদম, ইনসাইটমেন্ট অফ অফেন্স, কোর্ট অফ কন্টেম্পট, ফরেন রিলেশন, কোনো বিদেশি স্টেটের সঙ্গে রিলেশন যদি ডিস্টার্ব হয়, তো এই সমস্ত কিছু গ্রাউন্ডস রয়েছে, যদি তার ভায়োলেশন হয়, তাহলে স্টেট কিন্তু রেস্ট্রিক্ট করবে তোমার স্পিচ অফ এক্সপ্রেশনকে। বোঝাতে পারলাম না? পারলাম না? তেমন তোমার রিলিজিয়ান রাইট রয়েছে আর্টিকেল 25-এ, এভরি পার্সন তার কনসিয়াসনেস অনুযায়ী, হোয়াট ইজ কনসিয়াসনেস? ইটারনাল লিবার্টি অ্যান্ড ফেথ। কোথায় ডিসক্রাইব করা রয়েছে? প্রিয়াম্বেলে। বুঝাতে পারলাম? তো প্রত্যেকটা মানুষ তার বিবেকের স্বাধীনতা অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ, পালন, প্রচার করতে পারে, কোনো প্রবলেম নেই। বাট ইওর রিলিজিয়াস প্র্যাকটিস যদি কোনো ক্রমে পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড হেলথ ভায়োলেশন করে, তাহলে কি হবে স্যার? তাহলে স্টেট কন্ট্রোল করবে তোমার ফান্ডামেন্টাল রাইটস, রিলিজিয়াস রিলিজিয়ান রাইটকে।
তো কোনো রাইট স্যার অ্যাবসলিউট রাইট নয়, নিরঙ্কুশ নয় না স্যার। তো বিষয় হচ্ছে তেমনই আর্টিকেল 14-এ যেখানে তোমরা দেখছো ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, তেমনি এর কিছু এক্সেপশন রয়েছে। তো কি কি স্যার রয়েছে একটু দেখে নাও। আর্টিকেল 105 এবং আর্টিকেল 194, এটা মেনলি পার্লামেন্টারি প্রসিডিংস এর জন্য, হ্যাঁ স্যার। তো আর্টিকেল 105 অনুসারে পার্লামেন্টে এবং 194 অনুসারে স্টেট লেজিসলেচারে কোনো রকম রিপোর্ট যদি প্রডিউস করে কোনো মেম্বার, বোঝাতে পারলাম, তো সে সম্পর্কে কোনো কোর্টে কোশ্চেন করা যাবে না। কোনো মেম্বার যদি কোনো রকম ভোটিং সংক্রান্ত কোনো রিলেটেড বিষয়, তুমি কোর্টে কোশ্চেন করতে পারবে না, বোঝাতে পারলাম, সেটা পার্লামেন্টারি ইন হাউস ম্যাটার। আর্টিকেল 31C ফান্ডামেন্টাল রাইটস, যেটা পরে অ্যাড করা হয় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেখানে বলা হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল 39B অ্যান্ড 39C। আর্টিকেল 39-এ বলা হচ্ছে দ্যাট স্টেট টেক স্টেপ টু প্রমোট, টু সিকিউর দ্য রাইট, দ্য ওয়েলফেয়ার, সিটি, উমেন অ্যান্ড চাইল্ড। তো যারা স্যার শিশু এবং যারা স্যার ওম্যান, তাদের ওয়েলফেয়ারের জন্য স্টেট স্যার কি করবে, স্টেপ নেবে, সিকিউর করবে তাদের রাইট। তো সেটা করতে গিয়ে যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়, তো সেক্ষেত্রে কিছু করা যাবে না। বোঝাতে পারলাম না পারলাম না? তো আর্টিকেল 31C তে বলা হচ্ছে যে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। হোয়াট ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? আমি পরের দিন পড়াবো, ফান্ডামেন্টাল রাইটস কমপ্লিট হওয়ার পর, পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 36 to 51 পড়াবো। তো বিষয় হচ্ছে আর্টিকেল 39B এবং সি তে বলা হচ্ছে যে দ্যাট ক্যান নট বি চ্যালেঞ্জড ইন অফ দ্য গ্রাউন্ডস অফ ভায়োলেশন অফ আর্টিকেল 14। তো তুমি বলতে পারবে না যে স্টেট স্যার ওম্যানদের জন্য, ওম্যান ওয়েলফেয়ারের জন্য, চাইল্ড ওয়েলফেয়ারের জন্য স্যার স্পেশাল স্টেপ নিচ্ছে, এতে ইকুয়ালিটি বিফোর ল এর ভায়োলেশন হচ্ছে। বলতে পারবে না। কেন? কারণ ইন্ডিয়া ওয়েলফেয়ার স্টেট, এবং আর্টিকেল 31C তে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হয়েছে যে হ্যাঁ স্যার, আর্টিকেল 31C অনুসারে ডিপিএসপি আর্টিকেল 39 কে ইম্পোজ করতে গেলে যদি 14-এর ভায়োলেশনও হয়, সো ডোন্ট কেয়ার, নো প্রবলেম। বোঝাতে পারলাম না পারলাম না? এছাড়াও আমাদের দেশের যারা, যে সমস্ত ব্যক্তি স্যার প্রেসিডেন্ট হন, হ্যাঁ স্যার, অনারেবল প্রেসিডেন্ট, অনারেবল গভর্নর, এদের সঙ্গে সাধারণ মানুষের কিছুটা রাইটস এর পার্থক্য থাকে। বোঝাতে পারলাম না পারলাম না? তো এদেরকে স্যার, যেমন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার স্যার ইমপিচমেন্ট হয়, বোঝাতে পারলাম, কোথায় হয় স্যার? পার্লামেন্টে হয়। তো তার বিচার স্যার কোর্টে হয় না, না। তো এখানে তুমি বলতে পারবে না যে ইকুয়ালিটি বিফোর ল এর ভায়োলেশন হয়েছে। বোঝাতে পারলাম না পারলাম না? সো আর্টিকেল 14 কমপ্লিট তোমাদের পড়িয়ে দিলাম। এর থেকে আমার মনে হয় না আর্টিকেল 14-এ বাইরে এর কোনো কোশ্চেন আসে। বোঝাতে পারলাম? তো আর্টিকেল 14 থেকে যাই জিজ্ঞেস করুক, আমি বারবার বলি, তোমরা চাকরি পাবে কিনা আমি জানি না, তবে আমি একটা জিনিস জানি, পড়ানোর পর সাবজেক্ট স্যার আসবে। বোঝাতে পারলাম না পারলাম না? তো বিষয় হচ্ছে কমপ্লিট ফান্ডামেন্টাল রাইটস। আমি বলেছিলাম 5 মিনিটের একটা কুইক রিক্যাপ তোমাদের দেব। ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন বলে দিই। ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস, হুইচ আর গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। যদি খাতায় নোটস তৈরি করে থাকো, রেগুলার স্টুডেন্ট হও, তাহলে স্যার কাজে দেবে। নাম্বার টু হচ্ছে স্যার ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 12 to 35। আর্টিকেল 12-এ কোনো রাইট নেই, রয়েছে ডেফিনেশন অফ স্টেট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, এনি আদার লোকাল অথরিটি অর আদার অথরিটি উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া। তোমরা স্যার ইন ফিউচার স্টেট হবে। পিকচার গেটিং ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। আর্টিকেল 13-এ বলা হচ্ছে নেগেটিভ ডেফিনেশন অফ ল, মানে কাকে আইন বলা হবে না। আমি আগের দিন পড়িয়েছি, সেপারেট 1 ঘন্টার ক্লাস নিয়েছি, দেখবে আমি 5 মিনিটের রিক্যাপ দিচ্ছি। আর্টিকেল 13-এ বলা হচ্ছে দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল দ্যাট ইজ কন্ট্রাভিনস, অ্যাব্রিজ অর ভায়োলেট দ্য পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ডিয়ার স্টেট, তুমি এমন কোনো ল তৈরি করতে পারবে না যেটা ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন করে। যদি করে, জুডিশিয়ারি রয়েছে, ডিক্লেয়ার করবে নাল অ্যান্ড ভয়েড। তো আর্টিকেল 13-এ স্কোপ, ডেফিনেশন অফ ল, নেগেটিভ ডেফিনেশন অফ ল, কাকে আইন বলা হবে না, দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল, একদম। এবং ডিফাইন করা হয়েছে জুডিশিয়ার, জুডিশিয়াল রিভিউ স্কোপ। বোঝাতে পারলাম? যে যদি করো তাহলে জুডিশিয়ারি রয়েছে, কারণ ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। তো আমার যদি ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়, আমি স্যার রিট পিটিশন আর্টিকেল 32 অনুসারে স্যার সুপ্রিম কোর্টে যাব। এখন রিট রয়েছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওররি, আমি তোমাদের পড়াবো পরের দিন। হোয়াট ইজ কিউরেন্টো, হোয়াট ইজ প্রহিবিশন, কমপ্লিট সাবজেক্ট আসবে স্যার, কেমন? একদম, হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে দ্বিতীয় যদি দেখি আর্টিকেল 13-এ বলা হচ্ছে ল কাকে বলা হবে। দ্য ওয়ার্ড ল কেও ডিসক্রাইব করা হয়েছে। আমি সবসময় বলি ল
অলওয়েজ হ্যাজ টু বি ক্লিয়ার রিটেন। তো লতে কি বলা হচ্ছে? লতে বলা হচ্ছে স্যার, এনি অর্ডার, এনি অ্যামেন্ডমেন্ট, এনি নোটিফিকেশন, পরীক্ষায় কোশ্চেন দেবে, এনি অ্যামেন্ডমেন্ট, এনি অর্ডার, এনি নোটিফিকেশন, এনি কাস্টম, এনি বাই রুলিং, এনিথিং ডিয়ার গভর্নমেন্ট ইউ ক্যান নট টাচ, দ্যাট ইজ টাচ মাই ফান্ডামেন্টাল রাইটস। করতে পারবে না, যদি করো তাহলে তাকে স্যার কি করা হবে? নাল অ্যান্ড হোয়াইট স্ট্রাক ডাউন ডিক্লেয়ার করা হবে, অসাংবিধানিক ঘোষণা করা হবে বাই দ্য জুডিশিয়ারি। আর্টিকেল 14-এ দেখলাম ইকুয়ালিটি বিফোর ল। দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, এভিডাইসি রুল অফ ল এর কম্পোনেন্ট, ব্রিটিশ পলিটিক্যাল থিঙ্কার। আর একটা আমরা দেখলাম স্যার ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল স্যার মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন থেকে নেওয়া। কেন নেওয়া হয়েছে সেটাও বললাম। কনস্টিটিউশন যখন তৈরি হয়, ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন গোটা ইন্ডিয়ার কনস্টিটিউশনের পেছনে গোটা ভারতবাসীর আশা ছিল। তো ভারতবাসী বলতে কৃষক, শ্রমিক, মজদুর, মহিলা এবং সমাজের উচ্চবিত্ত শ্রেণী এবং ফ্রিডম ফাইটার্স, দে দে আর অল ইনক্লুডেড। তো তাদের প্রত্যেক শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছে। তো যেখানে অ্যাকচুয়াল ইকুয়ালিটিকে এনশিওর করা যায়, তো সমাজের আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এসটি, এসসি, তো তাদেরকে অ্যাকচুয়াল ইকুয়ালিটি দিতে গেলে ল দ্বারা ইকুয়াল ট্রিট করতে হবে। বোঝাতে পারলাম না? পারলাম না? সো দ্যাটস ওয়াই রিজার্ভেশনের কনসেপ্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় রয়েছে। এটা ছিল স্যার আজকের ক্লাস ডব্লিউবিসিএস এর আর্টিকেল 14, ফান্ডামেন্টাল রাইটস। অ্যান্ড সো প্রত্যেকে নেক্সট ক্লাসে দেখা হবে। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ইটস মাই প্লেজার টু টিচ ইউ ইন দিস প্ল্যাটফর্ম। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।